মির্জা শাহান মুগ্ধ পর্ব ৩ জান্নাতুল ফেরদৌস মিথিলা। ডমিনেটিং পার্ট। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মাহি। ২ হাতে ধরে রাখা গোলাকার কাপড়ের গাঁটটা দেখে যাচ্ছে অনিমেষ চোখে। আর একটু পরেই সবটা শেষ হয়ে যাবে। মাহির চোখ দুটো বন্ধ হবে চিরদিনের জন্য। মাহি ধীরে ধীরে কাপড়ের গোলাকার পাটে মাথা ঢুকাচ্ছে, ঠিক তখনই কন্যাগহরে ভেসে আসে কারো নির্লিপ্ত কণ্ঠ। কাপড়টা আর একটু উঁচু করে বাঁধ, আর গলায় আরও দুটো গিট দে, না হলে ঝোলার সময় পড়ে যাবি। মানুষ ছোট হলেও তোর ওজন কিন্তু কম না। হতবাক মাহি তক্ষুনি ঘাড় বাঁকিয়ে তাকায় দরজার দিকে। ব্যথায় ভাবলেশীন ভঙ্গিতে বেল্ট পরা প্যান্টের পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে মুগ্ধ। গাটা কেমন উদম হয়ে আছে তার, ফলে পেটানো দেহখানা পুরোপুরি উন্মুক্ত। চোখে মুখে তার নেই বিন্দুমাত্র উদ্বেগ। সে উল্টো মেয়েটাকে কেমন তাড়া দেখিয়ে বলল, কিরে, ঝুলতে গিয়েও থেমে গেলি কেন? যা, তাড়াতাড়ি গলায় ফাঁস দে। তুই আজকে মরলে কালকে তোর বাপকে গিয়ে টুকরো টুকরো করে আসবো। নে এবার তাড়াতাড়ি মর। আমার লিভিং রুমে ফিশগুলো ক্ষুধার্ত চুকচুক করছে। গাটে গলা ঢুকিয়ে রাখা মাহি হতবিহ্বলতায় আর নড়তে অবধি পারল না। এই লোক কি মানুষ আদৌ? এর মাঝে কি মনুষ্যত্বর একদানা ছিটে ফোটাও নেই? মাবুদ, কেউ মরতে চাওয়া মানুষকে এভাবে এনকারেজ করে? তারপর কী সব ভয়ানক কথাবার্তা বলছে, তার মাছগুলো নাকি ক্ষুধায় চুকচুক করছে। ভাবা যায় ঠিক কতটা ভয়ঙ্কর হলে একটা মানুষ এহেন ভয়াবহ কথা এতটা শান্তভাবে বলতে পারে। মাহি ভয়ের তো ঢোক গিলল কেবল। ফোপাতে ফোপাতে নিচু স্বরে বোকার মতো জিজ্ঞাসা করলো, আপনার ফিশগুলো ক্ষুধায় চুকচুক করছে কেন? গম্ভীর পুরুষ কুটিল হাসল। মাহির পানে তীক্ষ্ণ দৃষ্টি কায়েম রেখে পা বাড়ালো সম্মুখে। একটু একটু করে এগিয়ে আসতে আসতে অত্যন্ত ভয়ানক শান্ত কণ্ঠে শুধালো, তোকে খাবে বলে? নিঃশ্বাস ফেলতে ভুলে গেল মাহি। দমটা বুঝি ফাঁস না দিতেই আটকে গেল গলার কাছে। চোখ দুটো যেন ছিটকে বেরিয়ে আসবে কোঠর ছেড়ে। সম্পূর্ণ বদনখানি কাঁপছে তার। হত বিহ্বল মেয়েটা গলায় ফাঁস দেওয়ার ব্যাপারটা বুঝি এক মুহূর্তের জন্য বেমালুম ভুলেই গেল। তার মাথায় একবার চলছে অন্য কথা, মৃত্যুর পর তার দেহটাও নাকি মাছগুলো খেয়ে ফেলবে। তাহলে তার পরিবার তাকে শেষ দেখাটুকু দেখবে কিভাবে? মাহি নিজ ভাবনায় নিমগ্ন। এদিকে মুগ্ধ যেই ইতোমধ্যে তার অতি নিকটে এসে দাঁড়িয়েছে, তা হয়তো বিন্দুমাত্র টের পায়নি মাহি। টের পেলে হয়তো তক্ষুনি ঝুলে পড়তো মেয়েটা। মাহি ডুবে আছে একটি ঘোরে। হঠাৎ টের পেলেও তার পাতলা কোমরখানায় কারো শক্তপোক্ত হাতের পরশ। মাহির ঘর ভাঙল তক্ষণি। চোখ দুটো সম্মুখে তাকাতেই স্থির হয়ে গেল কেমন। গম্ভীর মুখ ভয়ানক পুরুষ তার অতি নিকটে। তার সুদর্শন দাড়িবিহীন লম্বাটে মুখখানা মাহি একদম মুখোমুখি। দেখো কাণ্ড! মাহি এত উঁচুতে দাঁড়িয়ে থেকেও কিনা এই লোকের উচ্চতার সমান হতে পারল না। এটা লোক নাকি উট? মাহি তৎক্ষণাৎ গাঁট বাঁধা গলায় ঝুলে পড়তে চাইলেই মুগ্ধ মেয়েটার কোমর শক্ত করে চেপে ধরল, উঁচিয়ে তুলল বেশ। মাহি এবার ঝুলছে ঠিকই, তবে ফাঁস দিয়ে নয়, বরং মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষের শক্ত হাতের বাঁধনে। মাহি কেমন মোচড়াচ্ছে এ পর্যায়ে। দুহাতে মুগ্ধের বুক বরাবর ঠেলতে ঠেলতে বলছে, ছাড়ো নামায়, নিচে নামো বলছি। মুগ্ধ প্রতি উত্তর করেনি। এক হাতে মাহিকে তুলে রেখে আর এক হাতে চট করে মেয়েটার গলা থেকে গাঁটটা খুলে দিল আলগোছে। পর মুহূর্তে কিছু বুঝে ওঠার আগেই মাহিকে বিছানায় ছুঁড়ে ফেললো সবেগে। ভয়াতর মাহি তড়িৎ উঠে বসতে চাইলেই বাদ সাধল মুগ্ধ। তখনই নিজের পা দুটো দিয়ে আটকালো মাহির ছুটন্ত পাঁজরা। এক হাতে মেয়েটার হাত দুটো মাথার উপরে উঠিয়ে এনে বিছানার সঙ্গে চেপে ধরলো শক্ত করে। আর এক হাতে শক্ত থাবা বসালো মেয়েটার চোয়াল বরাবর। মাহি এবার নিরুপায়। হাত পা মুখ সবটা বাঁধা পড়েছে লোকটার হাতে। মেয়েটা কেবল গোংড়াচ্ছে। হাত পায়ের ব্যথায় চাইতে চোয়ালের ব্যথা যেন বেড়ে যাচ্ছে বহুগুণ। মেয়েটার নরম সরম চোয়ালের ওপর 5 আঙ্গুলের চেপে ধরেছে মুগ্ধ। চোখে মুখে সে কি রাগ! মনে হচ্ছে এই বুঝি মেয়েটাকে কাঁচা খেয়ে ফেলবে ছেলেটার বাদামি চোখজোড়া যেন এক্ষুনি ঝলসে দিবে মাহিকে। মাহির চোয়ালে থাকা হাতটা আরেকটু চেপে ধরে মুগ্ধ কেমন কটমট করতে করতে বলে ওঠে, এত তাড়াতাড়ি মরে গেলে কিভাবে হবে বান্দির মেয়ে?
তোর গায়ে এখনো ট্যাগ বসেছে আমার নামে? বসেনি তো। আগে তোকে নিজের রক্ষিতা বানাই, তোর ওপর করা আচরণগুলো, অত্যাচারগুলো তোর বাপকে দেখাই, তারপর না তোকে মরতে দিব। মুহূর্তে থেমে গেল মুগ্ধ। কাঁপতে থাকা মাহির পানে তাকিয়ে থেকে কেমন বিদ্রুমাত্মক হাসল, দাঁত চিবিয়ে চিবিয়ে ফের শুধালো, কান খুলে শুনে রাখ জানোয়ারের বাচ্চা, তোকে এখানে আদর করে লুলু লুলু করার জন্য আনিনি, এনেছি তোর ওপর টর্চার করতে, তোর বাপকে জীবন্ত রেখেও রোজ একটু একটু করে মারতে। তুই আমার পাতা দাবার চালের একমাত্র মুখ্য গটি, যে নড়লেও আমার আদেশে নড়বে, সরলেও আমার আদেশে সরবে। তোর বাপকে না মেরে তোকে এত তাড়াতাড়ি মরতে দিচ্ছি না জানোয়ারের বাচ্চা। তোকে, তোর বাপকে মারবো, তারপর পুরো এহসান পরিবারকে, তারপর তোকে, তোকে সবার শেষে একটু একটু করে মারবো, তাও মারবই। গেট দ্যাট ওয়ার্ডস ইন ইয়োর হেড। কথা শেষ করেই মুগ্ধ নামক ভয়ানক পুরুষটি নিজের চিরাচরাত পৈশাচিক রূপে ফিরল। মেয়েটার চোয়াল ছেড়ে দিয়ে রয়ে শুয়ে সরে গেল তার উপর থেকে। অতপর এক মুহূর্ত দৃষ্টি স্থির বিছানার পড়ে থাকা মাহির পানে তাকিয়ে থেকে হুট করেই শুরু করলো নিজের পাগলামি। শক্ত হাতে তক্ষুনি খামচে ধরল মাহির উন্মুক্ত উড়ো। ধারালো নখগুলো তার দেবে গেল মেয়েটার নরম চামড়ায়। এদিকে পায়ের এহেন অসহ্য ব্যথায় কোকিয়ে ওঠে মাহি। গলা ফাটিয়ে আর্তনাদ করে ওঠে কেমন। দুহাতে মুগ্ধের হাত সরাতে চাইলে খারাপ পুরুষ সপারে থাপ্পড় বসলো মেয়েটার গালে। সঙ্গে সঙ্গে দাঁতের সাথে ঠোঁট লেগে গিয়ে ঠোঁটের চামড়া ফেটে গলগলিয়ে রক্ত পড়ল খানিকটা। এদিকে মুগ্ধ থামছেই না, তার চোখ মুখে এক অদ্ভুত শান্তি। মেয়েটার কান্নাগুলো যেন তার বেশ স্বস্তি দিচ্ছে তাকে। সে নিজের আর এক থাবা বসায় মাহির গলার কাছে। সেখানেও নখ দাবিয়ে গর্জে উঠে বলল, চিৎকার কর, গলা ফাটিয়ে চিৎকার কর, ডাক তোর বাপকে, ডাক জানোয়ারের বাচ্চা। ক্রন্দনরত মাহি ঠিকই কাঁদছে গলা ফাটিয়ে, বারবার অনুনয় করে বলছে, প্লিজ আমায় ছেড়ে দিন, ব্যথায় কলিজা ফেটে যাচ্ছে আমার, আমি সত্যি মরে যাচ্ছি ব্যথায়, প্লিজ আপনার হাতটা সরান। মেয়েটার কলার বনের কাছে এখনও নখ দাবিয়ে রেখেছে মুগ্ধ, সেখান থেকে গড়িয়ে পড়ছে লহু। অথচ মুগ্ধের মায়া হলো না একটুও। সে উল্টো ক্রূর হেসে আওড়ালো, আমায় ছেড়েছিল তোর বাপ, ছেড়েছিল আমার মাকে, তাহলে আমি কেন ছাড়বো তোকে? কেন ছাড়বো তোর মতো জানোয়ারের মেয়েকে? মাহি প্রতিউত্তর করতে পারল না তেমন, কাঁদছে কেমন পড়ে থেকে। সেই কান্না পৌঁছাচ্ছে না মুগ্ধের কান অব্দি। সে কেবল দেখছে মাহির ঠোঁট ভাঙা আর্তনাদ। ঠিক এভাবেই, হ্যাঁ, ঠিক এভাবেই কাঁদত বাচ্চাটা। তবুও জালিমগুলো ওকে মারত, খুব মারত। কেন মারত? কি দোষ ছিল বাচ্চাটার? কেন মারত কোমরের বেল্ট দিয়ে? বেল্টের কথা মনে পড়তেই মুগ্ধ তৎক্ষণাৎ ছেড়ে দিল মাহিকে। উদম গায়ে তার ইতোমধ্যে লেপ্টে গিয়েছে ঘামের চিহ্ন। সে আবারও হালকা ঝুঁকে এসে মাহির চুলগুলো মুঠোয় চেপে ধরে। মাহিকে উঠিয়ে আনলো বিছানা থেকে। ব্যথায় কুপোকাত মাহি পায়ের আর গলার ব্যথায় দাঁড়াতে পারছে না ঠিক মতো। তবুও তার চুল ধরে টানছে মুগ্ধ। টানতে টানতে আচমকাই মেয়েটাকে ছুঁড়ে ফেললো মার্বেলের তক্তকে মেঝেতে। তারপর নিজের কোমর থেকে বেলটা খুলে আনলো একটানে। মেঝেতে পড়ে থাকা মাহি কাঁদছে মুখ লুকিয়ে। এদিকে মুগ্ধ নিজের হাতে ধীরে ধীরে বেল্টের একাংশ পেঁচাচ্ছে। মাহি তখন রুয়ে শুয়ে চোখ তুলে তাকায় মুগ্ধের দিকে। মুগ্ধ যেই না বেলটা উঁচিয়ে ওর গায়ে একঘা বসাতে যাবে, অমনি মাহি চিৎকার দিয়ে বলে ওঠে, মা, মাগো, মাগো, আমি মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি, আল্লাহ বাঁচাও মা, ভূত। থমকায় মুগ্ধ। হাতটা তার থেমে গেল হুট করে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে যেন দিল এক মুহূর্তের জন্য। এতক্ষণ রেবেলের চোখ জ্বলতে থাকা আগুনটা কেমন নিভে গেল ধাপ করে। মুগ্ধ মুখাভাবে পরিবর্তন ঘটল সামান্য, তাও হয়তো অল্প কিছুক্ষণের জন্য। মুগ্ধ কিয়ৎক্ষণে চুপ করে তাকিয়ে রইল মেঝেতে মুখ লুকিয়ে কাঁদতে থাকা মাহির পানে। মেয়েটার সারা গা কাঁপছে ক্ষণে ক্ষণে। টকটকে ফসা গায়ে লাল রঙা পাতলা গাউনটা যেন বেশ ফুটেছে। গাউনের এক পাশ দিয়ে এখনো বেরিয়ে আছে মেয়েটার ডান পায়ের উরু। ব্যথায় ক্ষত জমেছে গাঢ়
মুগ্ধের ধারালো নখের আঁচড় যা থেকে চুইয়ে পড়ছিল হো। মাথার সুন্দর সিল্ক চুলগুলো এলোমেলো হয়ে মেঝেতে লুটিয়ে আছে। মুগ্ধ খানিক নিঃশ্বাস ফেলল বোধ হয়। ওপরে ভাগের দাঁত কাপাটির সাহায্যে নিজের ঠোঁটের একটুখানি অংশ কামড়ে ধরল। আলতো করে ভ্রু চুলকায় সামান্য। পরক্ষণে কিছু একটা ভেবে গম্ভীর মুখেই ডান হাতের মুঠোয় বেঁধে রাখা বেলটা ছুঁড়ে ফেলল মেঝেতে। তারপর পা বাড়ালো বিছানার দিকে। এক হাতে বিছানা থেকে ব্ল্যাঙ্কেটটা টেনে এনে ছুঁড়ে মারল মাহির দিকে। গমগমে গলায় আদেশ ছুড়ল, গা ঢাক। কথাটা কূর্ণকাহর পৌঁছতে হকচকিয়ে তাকায় মাহি। এক মুহূর্তে কান্না ভুলে গিয়ে হা করে তাকিয়ে রয় কেমন। তা দেখে ভীষণ বিরক্ত হয় মুগ্ধ। দুহাতে কোমর চেপে তক্ষুনি দাঁত খিচে মাহিকে দিল এক ধমক। নোংরা মেয়েদের মতো প্রথম রাতেই বালছাল পরে সিরিয়াস করার স্বভাব পেয়েছিস কোথা থেকে? সবাইকে কি নিজের বাপের মতো মনে করিস নাকি? নোংরা ছেলে মেয়ে কোথাকার! এক্ষুনি গা ঢাক, নয়তো গায়ে আগুন ধরিয়ে দিব আমি। হতভম্ব মাহি প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেছে যেন। সে তো ইচ্ছে করে এ কাপড় পরেনি, না তো এর আগে কোনো দিন পরেছে। সে তো মেইডেন ইরা নাকি পরিয়ে দিয়েছে তাকে। মাহি এখন নিজ ভাবনায় নিমগ্ন। ঠিক তখনই মুগ্ধ কেমন এক হাতে নিজের ঘাড় ডলতে ডলতে হিসিয়ে বলল, আর এক সেকেন্ডের মধ্যে গা না ঢাকলে আই সোয়ার আমি তোকে বেসমেন্টের সুইমিং পুলে ছুঁড়ে ফেলে আসবো। ভরকায় মাহি। ভাবনার ঘোর ভাঙল অচিরেই। হকচকিয়ে তাকাতেই গায়ের ওপর ব্ল্যাঙ্কেট দিয়ে তক্ষুনি ব্যগ্র হাতে সারা গা ঢাকতে ব্যস্ত হলো মেয়েটা। সুন্দর করে নিজের সর্বাঙ্গ চেপে ধরল ব্ল্যাঙ্কেটটা। মাথা নুইয়ে আরেকবার ফোপাতে শোনা গেল মুগ্ধের হুঙ্কার, মুখ ঢাকবে কে? তোর বাপে এসে? ফোপাতে থাকা মাহি এবারও বেকুপের ন্যায় চোখ তুলল ওপরে। মুখ ঢাকবে বলতে? এদিকে তাকে অমন করে তাকিয়ে থাকতে দেখে মেজাজ চটল মুগ্ধের বেশ। ছেলেটা কেমন ক্ষিপ্ত গতিতে এগিয়ে এসে কোনোরূপ বলা কওয়া ছাড়া আচমকা চড় বসল মেয়েটার গালে। যদিও বা এবারের চড়ে আগের বারের মতো অত ঝাঁজ নেই, তবুও এই সামান্য চড়ের তাল সামলাতে না পেরে বেঁকে গেল মাহি। মেয়েটার ঠোঁট কামড়ে ফের ফোপাতে লাগলো কেমন। মুগ্ধ তখন এক হাঁচু গেড়ে বসলো মাহির সামনে। তৎক্ষণাৎ শক্ত চোয়ালে ব্ল্যাঙ্কেট উঠিয়ে মাহির মাথা অবধি ঢেকে দিল আলগোছে। পরক্ষণে কেমন কাট কণ্ঠে বলল, আমি না বলা অবধি ভুলেও মাথা থেকে ব্ল্যাঙ্কেট নামালে মাথাটা কিন্তু চোখের পলকে শরীর থেকে আলাদা হয়ে যাবে, রিমেম্বার। এহেন হুমকিতে গা কেঁপে ওঠে মাহির। মেয়েটার সাহস করেনি মাথা থেকে ব্ল্যাঙ্কেট নামানোর। মুগ্ধ এবার চুপচাপ উঠে দাঁড়ায়। খানিকটা হেঁটে গিয়ে গা এলিয়ে বসলো ডিভানে। দুহাত দুদিকে ছড়িয়ে গর্জন তুলে ডাকলো, থমাস। একটা ডাক, শুধুমাত্র একটা ডাক পেয়েই তড়িঘড়ি করে কক্ষের সামান্য ভিড়িয়ে রাখা বিশালাকার দরজাটা খুলে ভেতরে ঢুকলো থমাস। বরাবরের ন্যায় মাথা নুইয়ে হালকা কার্নিশ জানিয়ে কক্ষের মেঝেতে গোটা একটা মানুষ যে এভাবে ব্ল্যাঙ্কেটে পেঁচিয়ে বসে আছে সেদিকে একবারও দৃষ্টি ফেলেনি থমাস। বড্ড বাফাদার কিনা। দরজার কাছে ঠায় দাঁড়িয়ে মহাশয় বেশ নম্র সম্র বললেন, ইয়েস মনস্টার। মুগ্ধ তাকায়নি তার দিকে। গুরুগম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ে, গেট মাই ফুড। থমাস ওপর নিচ মাথা নাড়িয়ে তক্ষুনি চলে গেলেন। ফিরে এলেন প্রায় 5 মিনিট পর। হাতে ঠেলে ঠেলে আনছেন সার্ভিং র্যাক। সেথায় সাজানো হরেক রকম খাবারের বাহার। থমাস সার্ভিং র্যাক ডিভানের সামনে অবধি আনতে মুগ্ধ হাত উঁচিয়ে থামতে বলল তাকে। পরক্ষণেই 2 আঙ্গুলের ইশারায় বোঝালো চলে যেতে। থমাস তাই করল। আবারও কার্নিশ জানিয়ে চলে গেল কক্ষ থেকে। এরই মধ্যে আরেকজন কামব্যাট চলে এলো মুগ্ধের পোষা প্যাটকে নিয়ে। মুগ্ধ আর দৃষ্টিতে দেখল তাকে। এবারেও নিঃশব্দে কামব্যাটকে বোঝায় চলে যেতে। তবে কামব্যাট মুগ্ধের পোষা প্যাটকে রেখে গেল কক্ষেই, যা ধীরে ধীরে লেজ নাড়িয়ে নাড়িয়ে এসে থামলো ডিভানের সামনে, মুগ্ধের পায়ের কাছে। মুগ্ধ হাত উঁচিয়ে একটুখানি বুলিয়ে পোষা প্রাণীর মাথায়। প্রাণীটা কেমন মাথা দোলাচ্ছে আনন্দে। মুগ্ধ নিজের এক হাত প্রাণীটার মাথার ওপর রেখে ধরেই শক্ত গলায় মাহিকে উদ্দেশ্য করে বলে, এদিকে আয়। মাহি দেখছে না কিছু। মাথার ওপর অত মোটা ব্ল্যাঙ্কেট একখানা, এর ফাঁক গলিয়ে থোড়াই কিছু দেখা যাচ্ছে। মেয়েটার কেমন অসহায় কণ্ঠে মিনমিনিয়ে বলল, কোথায়? তোর জামের বাড়ি। এহেন প্রতিউত্তর মনে রইল মাহি। কিয়ৎক্ষণ বাদে ফের শুনল মুগ্ধের কিরমির কণ্ঠ, মাথা থেকে ব্ল্যাঙ্কেট সরা।
এতক্ষণে বোধহয় খানিকটা স্বস্তি পেল মাহি। তৎক্ষণাৎ মাথার ওপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরাতেই যেই না সম্মুখে চোখ পড়ল, অমনি মেয়েটা আতঙ্কে চিৎকার দিয়ে উঠল, আল্লাহ গো, বাঘ! ভয়ার্ত মাহি তক্ষুনি দিন দুনিয়া ভুলে ছুটে গেল দরজার কাছে। কঠোর মোটা কারুকার্যে দরজার গায়ে ইচ্ছা মতো হাত চাপড়াতে চাপড়াতে কাঁদতে লাগলো। ওপাশে মানুষজনদের উদ্দেশ্যেও বলল, প্লিজ দরজা খুলুন, এখানে এখানে বাঘ আছে, আমি খেয়ে ফেলবে এটা, প্লিজ প্লিজ কেউ আছেন? কে শুনবে মাহির আর্তনাদ? দরজা যে এবার পুরোপুরি বন্ধ। এতক্ষণ যারা শুনেও শুনলো না তার চিৎকারগুলো, এখন তারা থোড়াই শুনবে। এদিকে মাহির অমন চেঁচামেচিতে বিরক্ত মুগ্ধ পায়ের কাছে বসে থাকা বাঘের মাথায় আলতো করে হাত বুলিয়ে স্রেফ বলল, প্রাডা। মালিকের কণ্ঠধ্বনি কুণাগ্রহর পৌঁছাতেই আনন্দে উৎফুল্ল হয়ে গর্জন তুলল প্রাডা। পুরো কক্ষে ছড়িয়ে গেল তার গর্জন ধ্বনি। সে ধ্বনিতে কলিজা কেঁপে ওঠে মাহির। মেয়েটা এবার হাও মাও করে জুড়ে দিল কান্না। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বিড়বিড় করলো, আম্মু বাঘ! মুগ্ধ বাঁকা হাসলো মনে হচ্ছে। নিচের ঠোঁটটা হালকা বেঁকে গেল বাঁদিকে। সে তৎক্ষণাৎ গলা উঁচিয়ে মাহিরকে বলল, কাছে আয়। তরির দুধারে মাথা নাড়ায় মাহি। ভয়ে আটসাট হয়ে গেল যেন। বাঘের সামনে ডাকছে এই লোক, তাকে না আবার বাঘের পেটে চালান করে দেয়। এদিকে মাহির অমন অবাধ্যতায় মুখায়ব শক্ত হয়ে গেল মুগ্ধের। সে কেমন আগুন চোখে তাকালো মেয়েটার দিকে। দাঁতে দাঁত চেপে ধরে ভয়ানক গর্জন তুলে আওড়ালো, ভুলেও আমার কথার অবাধ্য হতে চাস না মেয়ে, নইলে অকালে প্রাণটা হারাবি। মাহি পড়ল বিরাট দোটানায়। এই মুহূর্তে তার সামনে কেবল একটা নয় বরং দুটো বাঘ, দুটোই সমান হিংস্র। মাহি আর ভেবে কুলকিনারা পেল না তেমন। তাই তো মনের মধ্যে একরাশ ভয় নিয়ে সে কেমন চোখ দুটো কুঁচকে কাপা কাপা বদনে হেঁটে এলো মুগ্ধের সামনে। খানিকটা দূরত্বে নিয়ে দাঁড়াতেই মুগ্ধ ক্রূর হেসে বলে উঠল, নীল ডাউন। মাহি তাই করলো। চুপচাপ মেঝেতে বসলো হাঁটু গেড়ে। মুগ্ধ তখন কোনোরূপ কথাবার্তা ছাড়াই মেঝেতে বিছিয়ে রাখা মাহির হাতটার উপর পা দিয়ে চেপে ধরলো বেশ সজোরে। মাহি ব্যথাতুর শব্দ তুললেও চোখ খুলেনি একবারের জন্যেও। খুললেই তো অক্ষিপটের সামনে দেখবে দুটো হিংস্র প্রাণীর মুখ। মুগ্ধ এবার প্রাডার ঘাড়ে হাত রেখে বলল, গো অ্যান্ড সিট বিসাইড হার। এবার যেন সত্যি সত্যি দেহ খাঁচার থেকে প্রাণটা উড়ে যাবে মাহির। বাঘটা কি তবে তার পাশে এসে বসবে? একদম পাশে। মাহির ভাবনার মাঝেই সে টের পেল মাংসাশী প্রাণীটার মখমলে পশমের পরশ। মেয়েটা তৎক্ষণাৎ গিনগিন ঘন ঘন নিঃশ্বাস ফেলল। কাঁদতে কাঁদতে অনুনয় করে বলল, ওকে আমার পাশ থেকে সরান, আমার খুব ভয় করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। সার্ভিং র্যাক থেকেই ফর্কের আগায় খাবার তুলছে মুগ্ধ। ওসব খাবার বাড়াবাড়ির ঝামেলায় নেই সে। কোনো রকম মুখে তুলতে পারলেই বোধহয় হলো। মাহির এহেন কথায় সে হাতের ডগায় ফর্কটা নাড়াতে নাড়াতে বলল, মেয়ে মানুষের জান আর কই মাছের প্রাণ দুটোই এক, বড্ড শক্ত, খুব তাড়াতাড়ি মারে না তারা। তুইও মরবি না। এহেন সঙ্গীন মুহূর্তে এরূপ গা জ্বালানো কথা বোধ হয় এই লোকের মুখ দিয়ে বেরোনোই সম্ভব। এদিকে মাহি সত্যি মুখ হা করে নিঃশ্বাস নিচ্ছে। অধিক ভয়ে তার সাসপেকশন শুরু হয়, এখনও হয়তো শুরু হয়ে গেল তা। এদিকে মুগ্ধ ততক্ষণে নিজের পায়ের জোর আরও বাড়ালো। মাহির হাতটা বুঝি থেতলেই ছাড়বে অসভ্য লোক। মাহির চিৎকারের বেগ সামান্য বাড়লেও মুগ্ধ বড্ড নাকচ হলো এতটুকুতে। সে কেমন গমগমে গলায় আদেশ ছুড়ল, আই এম হাংরি। যতক্ষণ না আমার খাওয়া শেষ হবে ঠিক ততক্ষণ তোরা দুজনেই চিৎকার করে যাবে। যদি ভুলেও আমার খাওয়ার মাঝপথে তোদের দুজনের মধ্যে কারো চিৎকার থামে যায়, তাহলে কিন্তু এর শেষ নিঃশ্বাসটা আমার হাতেই ত্যাগ হবে সে। সো ভুলেও আমার খাওয়া মাঝপথে চিৎকার থামাবি না। আমি আবার কারো ভয়ার্ত চিৎকার না শুনলে খেতে পারি না। ভয়ার্ত মাহি ঠোক গিলল সামান্য। এই লোক তো কোনো সাধারণ মানুষ নয়, সে তো একজন সাইকো, ব্লাডি সাইকো মনস্টার, যে নাকি অন্যের ভয়ার্ত আর্তনাদ না শুনলে খেতে পারে না। কি আশ্চর্য, কি আশ্চর্য! মুগ্ধ এবার মুখ গহ্বরে এক টুকরো খাবার ঢোকালো। ঠিক তখনই সমক্ষের হিংস্র বাঘ তার হিংস্র গর্জনধ্বনিতে গর্জে উঠল। সে গর্জন কানে যেতেই রুহসহ কেঁপে ওঠে মাহির। মেয়েটা ভয়ে এইভাবে চিৎকার করতে লাগলো,
এদিকে তাদের অমন চিৎকার শুনে খাবার মুখে নিয়ে আয়েশ করে চিবোচ্ছে মুগ্ধ। মাথাটা হালকা দোলাতে লাগলো পরমানন্দে। এ যেন মৃত্যুপরীর এক ভয়ানক রাক্ষস, যে অন্যের চিৎকার কান্নার আনন্দ পাচ্ছে, হাসছে খাচ্ছে। উম, যে অন্যের চিৎকার কান্নায় আনন্দ পাচ্ছে, হাসছে আবার খাচ্ছে। প্যারাডাইসের বাঁদিকে বাগান দিয়ে মাউন্টেনের আঁকাবাঁকা পথ দিয়ে নেমে আছে সিদ্ধার্থ। একটুখানি সামান্য এগোতেই বাঘের বিকট গর্জনধ্বনি শুনতেই থেমে গেল তার পদচিকল। মাথা উঁচিয়ে তাকালো ওপরের অট্টালিকার দিকে। বুঝে গেল মানুষটার কর্মকাণ্ড শুরু হয়েছে। আজও কি তার প্রাডা হাঙ্গেরি তার মতোই? আজও কি তার মানুষটার নিজের খাওয়া শেষ করে তার আদরে প্রাডাকে ট্রিট দেবে রমণীর গরম মাংস? কাল তবে নতুন করে আর একটা ক্ষতবিক্ষত দেহ দেখবে সে। সিদ্ধার্থ মাথা নোয়ায়, পায়ের গতি আবারও চলমান করে বিড়বিড়িয়ে বলে, ব্লাডি মনস্টার, অধীর রায়। চলবে। এই পর্বটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আই এম ওয়েটিং ফর ইয়োর নাইস কমপ্লিমেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।